সামনে কঠিন আর গুরুত্বপূর্ণ সময় অপেক্ষমান, একে গুরুত্ব না দিলে ক্ষতি হবে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোংরা পরিবেশ আর তাপমাত্রার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা। ইমারত নির্মাণ ত্রুটি সহ মিলেছে আরও অনেক অসঙ্গতি, সাংবাদিকদের সঙ্গে আজও দুর্ব্যবহার। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, জেলা কারাগার নির্মাণ করবে সরকার, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মাদক ও সন্ত্রাস নির্মূলের হুঁশিয়ারি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারের, জানালেন আইনমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় সবার জন্য অপেক্ষা করছে। হেসে খেলে সে সময় পার করলে ক্ষতি হবে দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের। তিনি বলেন, সরকারের কাজ করবে। সরকার তখনই সফল হতে পারবে যখন দলের নেতাকর্মীরা সরকারের সঠিক কাজে সহযোগিতা করবে। রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি করার মাধ্যমে দলকে সঠিক রেখে সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সারোয়ারের রিপোর্ট। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছোটবেলায় তার পিতার শাসন নিয়ে স্মৃতিচারণ করে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে সবার দৃষ্টিতে আনেন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান যেমন বিধ্বস্ত একটি দেশ পেয়েছিলেন, অনেকটা সেই রকম পরিস্থিতিতে এই সরকারও দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, গত 17 বছর কি হয়েছে তার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি, কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, মানুষ তার কাছেই প্রত্যাশা করে যার কাছে কিছু পেতে পারে। জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, যে আশা ভরসা করে বিএনপির ইশতেহারের প্রতি জনগণ নির্বাচনে সমর্থন জানিয়েছে তা পূরণ করতে হবে। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। সঠিকভাবে সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না, আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন বা মেম্বারও আপনি নন। আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী। আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে, এই বিষয়গুলোকে
আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। জনগণের দৃষ্টিতে সফল সরকার হতে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চেষ্টা করব যে দেশ ও দলের ক্রান্তিকালে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, দেশের পরিবর্তন ও সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। আলোচনায় বিশিষ্টজনরা বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, তাই যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থেকে দেশ গঠনে কাজ করতে হবে। রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজন ও বিএনপি নেতারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনার আয়োজন করে বিএনপি। দেশপ্রেমের কাছে এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব সময় দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। বর্তমান সরকার জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করেই দেশ পুনর্গঠনে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন। মিডিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই বিষয়টা খুব জরুরি এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে। জাতির একটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অপর একটি ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং এই দেশকে তিনি সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন। এবং সর্বশেষ জাতির তৃতীয় ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা এই বিশ্বাস করি তিনি বাংলাদেশকে আবার নতুন করে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করবেন। আমাদের একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে যাওয়ার যে স্টেপিং স্টোনগুলো আছে সেগুলো নির্ধারিত হয়েছে, এগুলো বাস্তবায়নের থেকে আমাদেরকে যেতে হবে। জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে, এখনো গতির সঞ্চার হয় নাই, কিন্তু আশার সঞ্চার হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আলোচনায় বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক হিসেবে রয়েছেন জিয়াউর রহমান। তিনি নীতিহীনদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য রাজনীতিকে সহজ করতে চেয়েছিলেন। দেশে যখন কোনো রাজনীতি হয়, কোনো আন্দোলন হয়, কি জন্য হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, কি মতলবে হচ্ছে, কি চক্রান্তের জন্য হচ্ছে, সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি সাবধান করব যে আপনার পিতার বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে, আপনিও যদি আপনার পিতার মতো দেশের প্রশ্নে অটল এবং অচল থাকেন এবং আপনি থাকবেন, সেই বিশ্বাস আমি করি, সেই বিশ্বাস আমার আছে। এবং আপনার বিরুদ্ধেও কিন্তু একইভাবে সেই পরিবেশ সৃষ্টি করা হতে পারে। তিনি সময়কে ধারণ করতে পারতেন, সময়ের চাহিদাটাকে বুঝতে পারতেন, জনমানুষের চাহিদাটা কি সেটা তিনি বুঝতে পারতেন। তিনি রাজনীতি সহজ করবেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যারা রাজনীতি করে তাদের জন্য। দুর্নীতি এবং নীতিহীন রাজনীতি যারা করতে চায়
তাদের জন্য তিনি রাজনীতিকে কঠিন করতে চেয়েছিলেন। এই সত্যটা চর্চার মধ্য দিয়ে সামনে উঠে আসেনি। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপনা করা হচ্ছে। আলোচনায় বিএনপি নেতারা বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের কার্যক্রমকে নেতিবাচক করে উপস্থাপন করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার জন আস্থা তৈরি করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বহুদলীয় গণতন্ত্রে ফ্রিজের টেম্পারেচার মিটার না থাকায় 8 দিন হাসপাতালকে 2 লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আরও 1 লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিতে আরও অনেক অসঙ্গতি পাওয়ার দাবি করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। হাসপাতালের ইমারত নির্মাণের ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের সঙ্গে আজও দুর্ব্যবহার করেছে হাসপাতাল স্টাফরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ হঠাৎ রাজধানীর 8 দিন হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। প্রায় 3.25 ঘন্টা পর হাসপাতাল থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। এত অনিয়মের পরও কেন এতদিন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সংস্থাটির সহকারী পরিচালক। জনবলের ঘাটতির কারণে আপনারা তদারকি করতে পারেন না, তাহলে এই দায় কে নেবে? হাসপাতাল নেবেন, আপনারা নেবেন? এটা আসলে এটার ব্যাপারে যদি কিছু কথা বলতে হয়, এটার ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সঙ্গে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ আমরা শেষ করে দিই। হাসপাতালের ইমারত নির্মাণ ত্রুটি সহ আরও কিছু অভিযোগ খতিয়ে দেখার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, যিনি দেখেন, তার সাথে আমরা আলোচনা করব, করে জানাবো। এদিকে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য রবিবার সকালে দুঃখ প্রকাশ করে 8 দিন কর্তৃপক্ষ। তারপরও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন হাসপাতাল স্টাফরা। এর আগে যমজ 2 শিশু সন্তান হারানো নাজমা বেগমের বাসায় যান স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যমজ 2 শিশুর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হলেও খোঁজ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদের পরিকল্পনা নেই। তবে দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জেলা কারাগার স্থানান্তর হবে জঙ্গল সলিমপুরে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে আইনের সংস্কার করা হবে বলেও জানান তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে, বিভিন্ন পাহারাদার বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে রেবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। জামাত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামাত নেতারা নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন, এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রসফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার, সবাই কথা বলছেন। কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না, মিথ্যাচার করবেন না। ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম নির্যাতন হত্যা খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে, আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনকাল। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। একই দিন এই মামলার বিচার শুরু হওয়ার কথাও রয়েছে। এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানকালে কথা বলেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষা রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশনে আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। সারা দেশে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবছর প্রায় 100% অর্জিত হতে পারে বলে জানিয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশন। তবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও এই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিতে সরকারের বড় ধরনের নীতিগত সহায়তার বিকল্প নেই। একই সাথে বিশ্ববাজারে চামড়া শিল্পের অবস্থান শক্তিশালী করতে শিল্পনগরীর প্রধান সংকট সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত প্রায় 5.5 লাখ পিস কাঁচা চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে সংরক্ষণ করা হয়েছে, আর প্রায় 1 লাখ পিস সংরক্ষণ করা হয়েছে লালবাগের পোস্তায়। কোরবানির দিন আবহাওয়া ভালো থাকায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 100% অর্জিত হওয়ার আভাস দিয়েছেন ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। চামড়া সংগ্রহ আশানুরূপ হলেও এ খাতের দীর্ঘমেয়াদী সংকট দূর করতে সরকারের সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তিনি। ঈদের দিন একটা চমৎকার ওয়েদার ছিল, যেটা চামড়া সংগ্রহের অনুকূলে ছিল। তারপরে সরকারি ব্যবস্থাপনা এগুলো খুবই ভালো ছিল, যেমন ঢাকার বাইরের চামড়া প্রবেশ করতে দেওয়া হয় নাই এবং মাদ্রাসাগুলোতে লবণের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসাগুলো যার যার অবস্থান থেকে চামড়া দিয়ে তারা সংরক্ষণ করেছে। আমরা পুরো বাংলাদেশে যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি পিস চামড়া আমরা সংগ্রহ করব। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে। তৈরি পোশাকের পর দেশের অন্যতম প্রধান এই শিল্পখাতকে সঠিক লক্ষ্যমাত্রা পৌঁছাতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন বিটিএর সাধারণ সম্পাদক।
মূলত এই সেক্টরকে রক্ষা করতে হলে সেখানে সিইটিপি, বর্জ্য ব্যবস্থাপনা এইগুলো যদি আমরা এখানে কাজ না করি তাহলে আমরা যথাযথ চামড়ার মূল্য পাবো না এবং চামড়া সেক্টরের যেই দুরবস্থা এখান থেকে আমরা উঠে আসতে পারবো না। আমরা আশা করি যদি এই সেক্টরে যে সমস্যাগুলো আছে অত বৃহৎ কোনো সমস্যা না, এই সমস্যাগুলো যদি সমাধান করা হয় এখান থেকে হয়তো বা 12 বিলিয়ন থেকে 15 বিলিয়ন এক্সপোর্ট করা এখান থেকে সম্ভব। বিলিয়ন ডলারের এই রপ্তানি খাতকে বাঁচাতে সরকারকে এখন থেকে উদ্যোগ নেয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। রবিবার দুপুরে নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের ঈদে 36,086 টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিক সেবা এবং বর্জ্য অপসারণ নিয়ে কোনো অবহেলা করলে বরদাস্ত করা হবে না। 11টি হাটের বর্জ্য অপসারণ কাজ শেষ পর্যায়ে। হাটের বর্জ্য শর্ত অনুযায়ী ইজারাদাররা অপসারণ করেননি, সিটি কর্পোরেশনকেই করতে হয়েছে। যেসব ইজারাদার শর্ত মানেনি তাদের জামানত বাজেয়াপ্ত এবং কালো তালিকাভুক্ত করা হবে। আগামী বছর জামানতের পরিমাণ বাড়ানো হবে বলে জানান দক্ষিণের প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে এখনও কাজ করছে। আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই, ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে 017099000088 এবং 022223386014 জানান। আমরা সংবাদ পাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। তবে নগরবাসীর প্রতি অনুরোধ, দয়া করে যত্রতত্র ময়লা ফেলবেন না এবং অন্য কেউ ফেললে তাকে নিবৃত্ত করুন। ঈদের ছুটিতেও রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে হাম রোগীর চাপ বেড়েছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। টানা জ্বর, পাতলা পায়খানা ও বমি সহ নানা উপসর্গ নিয়ে হাম আক্রান্ত শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। সন্তানের অসুস্থতার কারণে স্বজনদের ঈদটাও কেটেছে হাসপাতালে। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 1377 জন। মুগদা হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কারো বয়স 5 বছরের বেশি, কারো 5 বছরের কম। টানা কয়েকদিনের জ্বর, বমি, পাতলা পায়খানা, সারা শরীরে লালচে দাগ এমন নানা উপসর্গ দেখা দেয় সন্তানকে নিয়ে ছুটে এসেছেন স্বজনরা রাজধানীর মুগদা হাসপাতালে। রবিবার এই হাসপাতালে ভর্তি রয়েছে 55 জন হামে আক্রান্ত শিশু। যে ঈদের আগের থেকে ধরে এখন পর্যন্ত মানে কি প্যারেশানিতে আছে, কিন্তু জ্বর কোনো নিবারণ নেই। ওষুধ খাওয়াইতাছি, মানে আনতাছি, কিছু বাইরেতে আনতাছি, কিছু আনতে দিতেছে। শিশু বিভাগ গেছি, এলা কইছে ডাইরেক্ট ঢাকা মহাকালী বা অথবা যে জায়গায় হ্যাঁ হাম হয়েছে, হামি পরে আবার 4টে চিকিৎসা হইলে করাইছি, মানে আলট্রাসাউন্ড করাইছি, আবার কালকে 4টে আলট্রাসাউন্ড করার রিপোর্ট আনতে গেছে। ঢাকার ভেতরের হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলার রোগীরাও ভর্তি আছে এই হাসপাতালে। স্থানীয় হাসপাতাল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ না হওয়ায় বাধ্য হয়ে দ্বারস্থ হয় সরকারি হাসপাতালে। সন্তানদের চিকিৎসা ব্যয় বহন করতে বেগ পেতে হচ্ছে স্বজনদের। আসলে দুঃখজনক অবস্থা, কারণ একটা ছেলে বাসায় রেখে আইছি ছোট, তারপরে যে বাচ্চা নিয়ে এখানে কাটালাম, আর এটা তো ভাবতে পারি না যে আমাদের ঈদ এখানে করতে হবে। বাচ্চা নিয়ে ঈদের কেমন যাবে, অনেক খারাপ গেল আর কি। কুরবানি আমরা এখনো বাসা যেতে পারিনি, এটাই তো অনেকই। চিকিৎসকরাও জানান, ঈদের ছুটিতে শহর থেকে অনেক লোক চলে যাওয়ার পরেও হাসপাতালে হামের রোগীর চাপ কমছে না। ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে হামের রোগী বেশি আসছে, আমাদের নর্মাল রোগীদের চেয়ে হামের রোগীর পরিমাণই বেশি। দেখা 60% পেশেন্ট হামের পেশেন্টগুলো আসছে এবং তাদের বেশিরভাগই জ্বর, পাতলা পায়খানা, তারপরে শ্বাসকষ্ট, সাথে অবশ্য হামের উপসর্গগুলো আছে, এরকম পেশেন্টগুলো আসলে আমরা বেশি পাচ্ছি। এই গরমে পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতে শিশুদের তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটি 6 দিন পেরিয়ে গেলেও রাজধানীতে ফেরেনি কর্মচাঞ্চল্য। নগরীর প্রধান সড়কই শুধু নয়, অলিগলিও এখনও অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা যানজট, কোলাহল অথবা গণপরিবহনে ওঠার ভিড়। অন্যদিকে যাত্রী খরায় নিত্যদিনের আয়ের অসঙ্গতিতে দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত।
রাজধানীর বাংলা মোটর থেকে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট, এই পথে যানজট যেন নিত্যদিনের চিত্র। কিন্তু ঈদের ছুটিতে নেই সেই চিরচেনা দৃশ্য। বিজয় সরণি কিংবা জাহাঙ্গীর গেট যেন মুহূর্তেই চলে যাওয়া যায় এই প্রান্ত থেকে ও প্রান্ত। ফাঁকা ঢাকায় রিকশা, সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ানো এখন বিনোদন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন ফাঁকা রাস্তায়। মোস্ট অফ দ্য টাইম ঢাকা তো অনেক ক্রাউডেড, বিশেষ করে ট্রাফিক জ্যাম অনেক থাকে, কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে মানে ফ্রিলি আমরা ঘুরতে পারতেছি, জ্যাম নাই, মানুষজন কিছুটা কম, অনেক কম বলবো না, কিছুটা কম। পর্তুগালে থাকি, লিসবনে। এখন আমি আসছি ঈদের 4 দিন আগে আমার বাবা মার সাথে ঈদ করতে, তো করার পর এখন আমি বেড়াতে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। এই ধরনের বন্ধের সময় আমি আগে আসি নাই, এবার প্রথম। প্রতিবারে যতবারে আসছি প্রচুর জ্যাম, এই ঈদের বন্ধের সময় এবারে এসে খুবই ভালো লাগতেছে, একেবারে ফাঁকা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকলেও অনেকেই হয়ে ওঠেন বেপরোয়া। তবে যাত্রী সংকটে মালিককে নির্ধারিত জমা টাকা দেয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন গাড়ি চালকরা। ভালোই লাগতেছে, কিন্তু যাত্রী তো নাই, 300-400 টাকা সিঙ্গেল। এটা যে মালিক দিব কি আর গ্যাস লমু কি নিজেরা নিমু কি? যাত্রী একটু কম, কিন্তু ফাঁকা রাস্তায় রিক্সা চালায় খুব আনন্দ লাগতেছে, কোনো যানজট নাই, একদম নিরিবিলি পরিবেশ। যাত্রী নাই, কম, একবারে কম। সোমবার থেকেই ঢাকায় ফিরবে কর্মচাঞ্চল্য, এমনটাই মনে করছেন সবাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন স্থাপনায় ভিড় করছে সাধারণ মানুষ। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে অনেকেই বেছে নিয়েছেন পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলকে। কেউ ঘুরে দেখছেন প্রাসাদের বিভিন্ন অংশ, কেউ আবার ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ঈদের আনন্দ। ওমর ফারুকের রিপোর্ট। গোলাপি প্রাসাদের গায়ে বিকেলের রোদ, সামনে মানুষের কোলাহল, ক্যামেরার ক্লিক আর শিশুদের উচ্ছ্বাস। ইতিহাস আর উৎসব যেন একসুতোয় গাথা হয়ে মিলেছে পুরান ঢাকার ঐতিহ্যের প্রতীক আহসান মঞ্জিলে। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে অনেকেরই গন্তব্যে এখন ইতিহাসের এই নিঃশব্দ সাক্ষী। কেউ জানতে চাইছেন নবাবদের জীবনযাত্রার গল্প, কেউ আবার স্মৃতির ফ্রেমে বন্দী করছেন ঈদের ছুটির বিশেষ মুহূর্ত। তবে সবচেয়ে বেশি আনন্দজনক শিশুদের। বিশাল প্রাসাদ, পুরনো নিদর্শন আর খোলা প্রাঙ্গণ তাদের কাছে যেন এক অন্যরকম আবিষ্কারের জগৎ। বাবা মায়ের হাত ধরে ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি উপভোগ করছে ঈদের আনন্দ। আমি এখানে অনেক কিছু দেখছি, বসি, রাজার বসার খাবার টেবিল, তারপরে আরো অনেক কিছু, বিভিন্ন ধরনের পেন্টিং দেখছি, বিভিন্ন ধরনের প্রতিফলক চিত্র, বিভিন্ন ধরনের পেন্টিং, এগুলো দেখলাম। এখানে এসে ঘুরলাম, ছবি তুললাম, অনেক কিছু দেখলাম, বিভিন্ন ভাস্কর্য, তারপর হচ্ছে রাজাদের বিভিন্ন জিনিসপত্র, তারপর আরো বিভিন্ন রুম। শুধু বিনোদন নয়, অনেকের কাছে এই ভ্রমণ ইতিহাস জানারও একটি সুযোগ। নবাব পরিবারের নানা স্মৃতি, পুরনো আসবাবপত্র আর ঐতিহ্যের নিদর্শন দেখতে দিনভর ভিড় করছে দর্শনার্থীরা। আমি আর্কিটেকচার স্টুডেন্ট, তো আমার এখানে এসে মানে অনেক রিলেট করতে পারছি সব কিছুর সাথে, তো ভালো লাগছে। আহসান মঞ্জিলের কথা অনেকবার শুনেছি, এখানে কখনো আসার সৌভাগ্য হয় নাই, তাই এটা বোধহয় ইউটিউবে দেখছিলাম আর কি, দেখার পরেই আমরা সবাই সপরিবারে আসছি আর আমার ফ্রেন্ড সহ আসছি আহসান মঞ্জিল। এখানে আসা অনুভূতিটা ভালো ছিল অনেক। এই যে কদিন বন্ধ আছে ওদের উদ্দেশ্যে আর কি ঘোরাটা। ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, আর সেই আনন্দ যখন ইতিহাসের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে তখন তার আবেদন হয় আরও বেশি। তাই ছুটির দিনে পুরো সময় জুড়ে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলে এমন প্রাণচাঞ্চল্য অব্যাহত থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত। আকর্ষণীয় স্পটগুলোতে সমাগম ঘটেছে পর্যটকদের। ঈদের টানা বন্ধে পরিবার পরিজন নিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল ও হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
সবুজ পাহাড়, ঝিরিঝর্ণা, লেক, অরণ্য ও উপত্যকা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির রানী পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঈদের টানা বন্ধে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটগুলোতে নান্দনিক স্থাপনা ও সবুজ পাহাড়ের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। আমার কাছে ঝুলন্ত ব্রিজটা ভালো লাগছে, এর আগে ভিডিওতে আমি দেখি নাই, এখন এটা নতুন অ্যাড হয়েছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে গুহাটা। ঈদের ছুটিতে সবাই এসেছে, এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, সব মিলে অনেক খুব আনন্দে এনজয় করছি। এখানের যে সৌন্দর্য এটা আসলে অনেক দেখার মতোই। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতিতে খুশি পর্যটক সংশ্লিষ্ট পরিবহন ও হোটেল মালিকরাও। আমাদের দৈনিক 100+ গাড়ি যাচ্ছে, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হচ্ছে, প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি। আমরা আশা করি যে এইভাবে চলতে থাকে, আমরা দীর্ঘদিনে বসে থাকা গাড়িগুলো শ্রমিক মালিকদের যে ক্ষতিটা হয়েছে ওইটা আপনার পোষা পাওয়া। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আর পর্যটকদের বিনোদনের জন্য ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তার সাথে এখানে নিয়মিত টহল, মোবাইল ডিউটি এবং হোন্ডা মোবাইল ডিউটির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পর্যটকরা এসে যেন স্বাচ্ছন্দ্যে তারা আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে সীমান্তবর্তী হিলির হাকিমপুর উপজেলায় ভ্রমণ পিপাসুদের জন্য প্রায় 50 বিঘা জমিতে নির্মাণ হচ্ছে বিনোদন পার্ক। ঈদের আনন্দ উদযাপনে এরই মধ্যে উপচে পড়া ভিড় দেখা গেছে নবনির্মিত হিলি গ্রিন প্যালেস পার্কটিতে। সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে পার্কটিতে মনোরম পরিবেশ থাকায় ব্যাপক সাড়া ফেলেছে দর্শনার্থীদের মাঝে। বাড়ির কাজের পাশাপাশিও আমরা রেডি হয়েও এই রিসোর্টে আসতে পারছি, খুব ভালো লাগতেছে। হিলির মধ্যে প্রথম একটা জায়গা যে পরিবারকে নিয়ে আসার মতন। আগামীতে আরো বড় পরিসরে পার্কটি চালুর আশ্বাস এর স্বত্বাধিকারীর। যেটুকু আমরা উন্নয়ন করেছি এর মধ্যে থেকেই হয়তো আগামী বছর বা বর্ষার পরে আমরা এটা আমাদের সাধ্যের মধ্যে এটা ব্যাপক আয়োজন করার চেষ্টা করব। যে কোনো উৎসবে ছুটি পেলেই পরিবার নিয়ে আনন্দ উদযাপনে অন্যতম ক্ষেত্র হয় যেন নিরাপদ। সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সজাগ থাকার অনুরোধ বিনোদন প্রেমীদের। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন, আবার কেউ কেউ এখনো বাড়ি যাচ্ছে। রবিবার সকালে কমলাপুর রেল স্টেশন ছিল ফিরতি যাত্রীদের সরব উপস্থিতি। একই সঙ্গে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও ট্রেনের সময়সূচি বিপর্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রায় তুলনামূলক কম ভিড় থাকায় স্বাচ্ছন্দ্যে ঢাকা ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অনেকে। এদিকে ঈদের সময়ের অতিরিক্ত ভিড় এড়াতে এখনও অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ভোগান্তিমুক্ত ও আরামদায়ক যাত্রার জন্যই ঈদের পরের সময়টিকে বেছে নিয়েছেন বলে জানান তারা। ট্রেনটা আসার কথা ভোর 5টায়, এই ট্রেনটা আসছে এখন 8টা বাজে। শিডিউল বিপর্যয়ের কারণে জায়গায় জায়গায় থামতে হয়েছে। এখন মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টার জার্নি প্রায় 6.5 ঘন্টার উপরে লাগলো। বেশি ভাড়া ট্রেন নেয় নাই বা একটু লেটে একটু আসলো আর কি। ঈদের সময় গেলে বেশি ঝামেলার জায়গা, এই জন্য এখানে যাইতে দিই। এখন ভোগান্তি কম, পরে যাওয়াই ভালো। ঈদের সময় তো অনেক লোকজন, ছাদে দাঁড়ানো অবস্থা খুব কঠিন, আমরা এইভাবে যাইতেছি, আরাম করে যাইতেছি। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 6,000-এর মতো হাজি। আজ আরও 8টি ফ্লাইটে ফিরছেন অন্তত 3,000 জন। ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিন সকাল থেকে 6টি ফ্লাইটে 2,500 হাজি দেশে পৌঁছান। দীর্ঘদিনের স্বপ্ন পবিত্র হজ পালন করতে পেরে সন্তুষ্ট তারা। জানান, সৌদি অংশে হজের সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল, তবে কোনো কোনো হজ এজেন্সি মানসম্মত সেবা দেয়নি বলেও অভিযোগ করেন কেউ কেউ। বিমানবন্দরে লাগেজ পেতে হাজিদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। এবছর বাংলাদেশ থেকে 78,500 জন হজ পালন করেছেন। থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই ছিল। সপ্তাহ পর পর বিছানা, বালিশ, কম্বল এইগুলি পরিবর্তন করছে। আমরা যে ইয়েতে গেছি, কোয়ালিটিতে গেছি, সেটাতে আলহামদুলিল্লাহ যে মোটামুটি আমরা ভালো ছিলাম। এজেন্সি ছাড়াও সৌদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানি, খেজুর, অন্যান্য খাবার প্রতিদিন এত খাবার দিত যে খাবারের জন্য চিন্তা করতে হতো না।
পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা এবং ভাইকে গুরুতর আহত করেছে এক যুবক। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাদা জায়গা থেকে দুজনের এবং নোয়াখালীর আলাদা জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজার এলাকায় শনিবার রাতেই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় নিহতরা হলো কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা বেগম ও 2 বছরের শিশু আসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সালামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী ও সন্তান, আর গুরুতর জখম হয়েছে বড় ভাই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছোট ভাই ইউসুফ আলী। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে তাজুল ইসলাম নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামের 3 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল রাত 11:30টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে এ হত্যাকাণ্ড হয়। অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন রাকিব নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদ আনন্দ র্যালি করেছে সোনারগাঁও রোড বাংলা মোটর সোসাইটি। ঈদুল আজহার 4র্থ দিনে সোনারগাঁও রোডের বায়তুল মোবারক জামে মসজিদের সামনে থেকে এই আনন্দ র্যালি আয়োজন করা হয়। হাতিরপুল বাজার হয়ে বাংলা মোটরে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী ও স্থানীয় বাসিন্দারা। এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের আয়োজন প্রজন্ম থেকে প্রজন্মে সামাজিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। ইরানের সাথে চুক্তির ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেরিতে হলেও ইরানকে চুক্তিতে আসতে হবে, না হলে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সেটির শেষ দেখে নেয়ার হুমকি দেন তিনি। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করলে কোনো ভালো ফলাফল আসবে না। আলোচনার মাধ্যমে সময় নিয়ে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সমাধান করতে হবে। ট্রাম্প জানান, জ্বালানি বাজার নিয়ন্ত্রণে আনতেই কিছুটা দ্রুত সমাধানের চেষ্টা করছিলেন তিনি, আর এভাবে সমাধান না এলে ভিন্ন উপায়ে তা সমাধানের ইঙ্গিত দেন। এদিকে ইরানের বন্দরে ঢোকার সময় আরও একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নৌপথটিতে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন ও ব্রিটেন। যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলে আবারও সাফ জানিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করার পাশাপাশি জাহাজ চলাচলে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। নিয়ম না মানলেই কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে মুস্তফা খামেনির ইরান। অন্যদিকে লেবাননে স্থল অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হত্যাযজ্ঞের পাশাপাশি লেবাননের নাবাতিয়াহ শহর ঘিরে ফেলার লক্ষ্যে এগোচ্ছে নেতানিয়াহু সেনারা। তবে পাল্টা উত্তর ইসরায়েলে হামলা বহাল রেখেছে হিজবুল্লাহ বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।